কোনো জাতিকে যদি বিনা রক্তপাতে ধ্বংস করতে চান তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেন। আমি একটা ঘটনা আপনাকে বলি, শিক্ষার মান এবং আমাদের কার্যক্রমের অসামঞ্জস্যতার একটা উদাহরণ আমি বলি। আমি কানাডায় ছিলাম কয়েক বছর, কানাডার স্থায়ী বাসিন্দা আমি ছিলাম। ওখানে ব্যাংকারদের চাকরি পাওয়া বড় সহজ, অনেক সহজ। কিন্তু এক ব্যাংকার বাংলাদেশ থেকে গেছে, ওখানে যে চাকরি খুঁজতেছে, বছর বছর পরে চাকরি পাচ্ছে না। পরে যেটা জানা গেল সেটা হয়তো ভাইবা গেলে তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশে ফিজিক্সে পড়াশোনা করছে, সে ব্যাংকার হলো কী করে। ফিজিক্সে পড়ার পরে একটা মানুষ ব্যাংকার হয় কী করে, কানাডার মানুষ ভাবতেই পারে না। কিন্তু আমি ইসলামী ব্যাংকে চাকরি করার সময় দেখেছি যে ওখানে ভেটেরিনারিয়ান ইসলামী ব্যাংকে চাকরি করে। তো এই হলো আমাদের শিক্ষার সাথে প্রফেশনের একটা অসামঞ্জস্যতা। তার মানে আপনি যা পড়েন এটা কোনো কাজেই লাগে না। আপনি চাকরির ক্ষেত্রে আপনি যা পড়েন কাজে লাগে না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের ট্রেনিং দিয়ে আপনাকে ওই প্রতিষ্ঠানে কাজে লাগায়। তাহলে আপনি 15-25 বছর কী কারণে পড়লেন? এই জন্য আমাদের ব্যবস্থা, আমাদের শিক্ষা এবং চাকরির সাথে একটা সামঞ্জস্যতা আমাদের থাকতে হবে। আচ্ছা, প্রযুক্তির দক্ষতার ঘাটতি, যুব বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এটা আস্তে আস্তে উন্নয়নের সৃষ্টি হচ্ছে। উদ্যোক্তা হওয়ার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা আমাদের নাই, সেটা জন্য সরকারের সহযোগিতা আমরা চাইতে পারি। গ্রামীণ অঞ্চল থেকে শহরে বেকার যুবক প্রভাব বৃদ্ধি পাচ্ছে, সেই ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে। অর্থনীতিতে আনুষ্ঠানিক খাতের আধিপত্য থাকতে হবে। বাংলাদেশে আমি শেষ করব দ্রুত। আমার কাছে যারা সঞ্চালক বারে বারে তাকাচ্ছেন, মনে হচ্ছে আমার শেষ করা দরকার। আমি শেষ করব খুব তাড়াতাড়ি। ইসলামী অর্থব্যবস্থার যে চ্যালেঞ্জগুলো তা উত্তরণের জন্য করণীয় যেটা, সেটা আমি বলি। আর্থিক আইন ও নীতিমালা সংস্কার করতে হবে আমাদেরকে, এবং সেই জন্য ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স জন্য পৃথক এবং আধুনিক শরিয়া ফাইন্যান্স আইন প্রণয়ন করা জরুরি। এটা একটা সারপ্রাইজিং, আমি নাইজেরিয়ায় বছর 3 কাজ করেছি। নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক অ্যাক্ট হওয়ার পরে তারপর ইসলামী ব্যাংক শুরু করেছে। প্রথম ইসলামী ব্যাংক অ্যাক্ট হয়েছে, হওয়ার পরে চেয়ার টেবিল কার্যক্রম সব রেডি করে তারপরে আমাদেরকে নিছে। আর বাংলাদেশে 40 বছর পর্যন্ত ইসলামী ব্যাংক করার পরে আজও কোনো ইসলামী ব্যাংকে অ্যাক্ট নেই। এবং বাংলাদেশের 24 থেকে 25% ক্ষেত্র বিশ্বতে 30% শেয়ার, মার্কেট শেয়ার আমাদের ইসলামী ব্যাংকিং। কিন্তু বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংকের একটা কোর্স অফার করে না। কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একটা গ্র্যাজুয়েশন, বড় জোর কিছু কিছু জায়গায় 3 মাস একটা ট্রেনিং করায়। ইদানিং এই আগের সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু বেসরকারি ইউনিভার্সিটির উদ্যোগ নিচ্ছে একটা কোর্স বা একটা অনার্স পড়ানোর জন্য। কাজে আমি মনে করি আমাদের দেশের যে ব্যাংকাররা ইসলামী ব্যাংকিং, এরা ইসলামী ব্যাংকের ব্যাংকার হতে হলে তাকে একাডেমিক প্রতিষ্ঠানের ভিতরে ইসলামী ব্যাংকিং জানতে হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বলেন, পাকিস্তান বলেন, এরা এইসব দিক দিয়ে প্রচুর আগানো, বাহরাইন বলেন, এসব দেশে প্রচুর আগানো। কিন্তু আমরা ইসলামী ব্যাংকিং করি, আমরা লার্নিং, আমরা বাই ডুইং, আমরা লার্নিং করে যখন শিখতেছি না, বাই ডুইং এগুলো আমরা করে থাকি। আচ্ছা, তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কারের পৃষ্ঠপোষকের দরকার। পুঁজিবাজারের উন্নয়ন। পুঁজিবাজার হলো যে কোনো দেশের বিনিয়োগের জন্য, ফান্ড সাপ্লাই দেওয়ার জন্য পুঁজিবাজার হলো মেইন। কিন্তু পুঁজিবাজার আমাদের ঝাঁঝরা হয়ে গেছে। আপনারা জানেন পুঁজিবাজারে আসলে কিচ্ছু নেই। এমন ফ্যাক্টরি আছে যা 10 বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু শেয়ারের দাম বাড়তেছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের মনে করতে এগুলা একটা বড় ধরনের একটা সংস্কার এই পুঁজিবাজারের দরকার। প্রযুক্তির স্বচ্ছতা বৃদ্ধি আমাদের অত্যন্ত জরুরি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, আমি বলেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জাকাতের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কভার করা আমাদের দেশে সম্ভব। তবে এই পরামর্শের মাধ্যমে যেন এমন না হয় যে জাকাত সরকার নেওয়ার ব্যবস্থা করছে, প্রযুক্তি আপনার নিরাপত্তা বেষ্টনীর কাজ হলে না, জাকাতগুলো তছরূপ হলে, যার কারণে এর আগের বিভিন্ন সরকার জাকাতের বোর্ড বা ফান্ড করার পরও এখানে কেউ জাকাত জমা দেয় না। আমি স্বচ্ছ এবং সৎ উদ্যোগের মাধ্যমে এই জাকাতগুলোকে প্রপার ওয়েতে যদি এন্টারপ্রেনারশিপ দিয়ে কাজে লাগানো যায়, তাহলে দারিদ্র্য বিমোচনের জাকাত দিয়েই সম্ভব আমার কাছে মনে হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাথে এই জাকাতের একটা ইন্টিগ্রেশন আমি মনে করি পার্সোনালি আমাদের দরকার। এবং অবকাঠামো, আরেকটা জিনিস আমি বলি, সুকুক নামে একটা বন্ড আছে, ইসলামী বন্ড, আপনারা জানেন। বাংলাদেশ ইসলামী ব্যাংকগুলোর কোনো মানি মার্কেট বলতে কিছু নাই। আপনি 18%, 13 এবং 5, 18% সিআরআর এবং এসএলআর বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোর মেনটেন করতে হয়। এই 18% টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামী ব্যাংকের আইডিয়াল থাকে, এই টাকাটা থেকে ইসলামী ব্যাংকগুলো কিচ্ছু পায় না। তার মানে অন্যান্য সুদী ব্যাংকগুলো ওই সেন্ট্রাল ব্যাংক ওই টাকা কাজে লাগায়, সুদ দেয় তাদেরকে, কিন্তু ইসলামী ব্যাংক এই 18% টাকা তার টোটাল টাকা ওখানে আইডিয়াল পরে থেকে কিছু পায় না। কিন্তু সুকুক নামক এই বন্ডগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় ইসলামী ব্যাংকগুলোর বেনিফিট হয়। এরকম পদ্মা ব্রিজ থেকে শুরু করে যমুনা ব্রিজ থেকে বহু কিছু আমরা কাজ করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই সুকুক নামক এমন একটা পবিত্র জিনিস যেটা শুরু করেছেন আমাদের দরবেশ সালমান এফ রহমান, যার জন্য যাও সুকুর উপরে মানুষের আস্থা ছিল, এখন সুকুক নাম শুনলেই মানুষ মনে করে সালমান এফ রহমান।
যার জন্য এই সুকুকের কাছে আমাদের যায় না। আমরা মনে করি সঠিকভাবে সুকুক প্রতিষ্ঠা করা একটা আমাদের বড় দরকার। সড়ক, রেলপথ, বিমানবন্দর সব কিছু সুকুকের মধ্যে সারা সম্ভব। বাজারের চাপ কমানো সম্ভব। বিনিয়োগকারীর জন্য নিরাপদ মাধ্যম এটা একটা সুকুক হইতে পারে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারি সুকুকের মাধ্যমে। এবং আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় সুকুক হলো মালয়েশিয়ায়, তারপরে সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাতে। আমাদের দেশে সুকুক একটি প্রকৃত সুকুক আসলে নাই। যে সুকুকটা আছে সেটা সালমান এফ রহমানের তৈরি করা, ওখানে মানুষ আসলে যায় না। আমরা মনে করি এটা ডেভেলপ করা দরকার। সর্বশেষে আমি যে কথাটা বলবো, 2026-27 অর্থ বছরে বাংলাদেশের বাজেট কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়নের একটি আর্থিক পরিকল্পনা নয়, বরং এটি একটা সামাজিক ন্যায় এবং অন্তর্বর্তীকালীন প্রবৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হতে হবে। এবং তারুণ্যের জন্য আমাদের যেটা দরকার, শিক্ষার ক্ষেত্রে আমাদের জিডিপির এখন মাত্র 2%-এর কম। সেই শিক্ষার আমাদেরকে জিডিপির অন্তত 5% শেয়ার আমাদেরকে এই শিক্ষার জন্য দেওয়া দরকার, এটা আমি মনে করি। প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক দূর পিছিয়ে আছি। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রযুক্তিতে আমরা এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমরা পিছনে। প্রযুক্তি যদি আমরা আগায় আসতে পারি তাহলে আমাদের এই দেশের কর্মসংস্থান হবে এবং করাপশন বা দুর্নীতি এটা অনেক দূর পরিবর্তন হবে। কর্মসংস্থান আমাদের ব্যাপকভাবে দরকার। স্বাস্থ্য আমরা যদি বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদেরকে অনেক উন্নতি দরকার। শিক্ষার কথা আমি আর নাই বলি, শিক্ষাকে ধ্বংস করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ আসলে শিক্ষা এখন, যে একটা সময় গল্প ছিল জিপিএ 5, ইংরেজিকে IMA GPA 5, এই পর্যায়ে শিক্ষাকে নিয়ে গেছিল। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি এই পড়ানোর কোর্স যখন শেষ হয়ে গেছে তখন আমি বললাম যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে হলো একটা বেকারত্বের সার্টিফিকেট দিয়ে যাওয়া আপনাকে। এটা এই কারণে বলেছি, সবগুলো নয়, অনেক পরিবর্তন আছে। এরা মাস্টার ডিগ্রি পাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে GPA 5 পাওয়ার পরে এরা না ওই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি পায়, না ওই মাস্টার ডিগ্রি কাজ করার কারণে উবার চালাইতেও পারে না, পাঠাও চালাইতে পারে না, কৃষিক্ষেত্রেও কাজ করতে পারে না, কিছুই তারা করতে পারে, কারণ সে মাস্টার ডিগ্রি পাস। আমি মাস্টার ডিগ্রি পাস, আমি কেন উবার চালাবো? আমি মাস্টার ডিগ্রি পাস, আমি কেন কৃষিকাজ করো? ফলে আমি ওই সার্টিফিকেটটা আমার জন্য একটা স্থায়ী বেকারত্ব তৈরি করে। আমি আমার লাইনের চাকরিও পাই না, আবার ওটা দিয়ে আমি আমার অড জবও করতে পারি না, এমন একটা অবস্থা সৃষ্টি। আমি মনে করি শিক্ষার এই মান আমাদেরকে অনেক উন্নত করতে হবে। একটা সাউথ আফ্রিকায় একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এরকম একটা কথা লাগা, আপনারা হয়তো শুনেছেন, কোনো জাতিকে যদি বিনা রক্তপাতে ধ্বংস করতে চান তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।